নমস্কার, আমি সীমান্ত বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রতিবেদন আমার কিছু মিক্স আপ নিউজ নিয়ে আছে, মিশিয়ে ভালো মন্দ বোধ দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং সামনে লোকসভা ভোটে রাজ্যে শাসক দলের পসিবিলিটি, বিরোধী দলের পসিবিলিটি, দেশের ক্ষেত্রে আগলি বার 400 পার। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন সেটা আদৌ ফুলফিল হবে কি হবে না। এখানে মূলত আমি প্রশান্ত কিশোর, আবারও বলছি প্রশান্ত কিশোরের সেই ইন্টারভিউ এবং তিনি কি বলেছেন সেই ইন্টারভিউয়ে, সেই তথ্যকেই আপনাদের সামনে তুলে ধরব। আবার পুনরায় আমি এই ভিডিও নিয়ে আলোচনা করব আফটার দ্য লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশনের 2024 লোকসভা ইলেকশনের ফলাফলের পর আবার এই ভিডিও নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানেই দুধ কা দুধ পানি কা পানি, হাউ মাচ প্রশান্ত কিশোর ইজ রাইট, দ্যাট উইল বি ডিসাইডেড আফটার লোকসভা ইলেকশন রেজাল্ট অফ 2024। সদ্য একটি বড় টিভি চ্যানেলকে দেওয়া নিউজ সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরকে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল এবং তার আনসার জানতে চাওয়া হয়েছিল এবং সেই কোশ্চেনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আনসারগুলো। এই ভিডিওটা আপনাদেরকে এন্ড অবধি দেখার একটা রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে, এবং ভিডিওটা দেখার পর অবশ্যই যদি আপনারা প্রশান্ত কিশোরের বিপক্ষে যান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। হিয়ার উই গো, দ্য ফার্স্ট কোশ্চেন যেটা প্রশান্ত কিশোরকে জিজ্ঞাসা করা হয়েছে, শুনুন। आपको रियलिस्टिक क्या आपने लगता सवाल है? पूछा कि मोदी जी ने कहा 370 क्यों कहा? मैं इसीलिए आपसे पूछ रही हूँ कि 370 का पार्टी का कहना है कि उनका टारगेट है और वो 370 बीजेपी। देखिए, आप क्या फिर समझते मैं हैं आपको रियलिस्टिक नंबर क्या है? আগলি বার 400 পার, অর্থাৎ প্রধানমন্ত্রী যে টার্গেট সেট করেছে সেই টার্গেট আগামী লোকসভা ভোটে ফুলফিল করতে বিজেপি কতটা সক্ষম হবে সেই কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। প্রশান্ত কিশোর যেটা দাবি করেছে যে 370 এই ডিজিটটাকে বিজেপি ফুলফিল করতে পারবে না, অর্থাৎ তাদের যে টার্গেট হয়তো ফুলফিল করতে পারবে না, তার পসিবিলিটি 99% প্রশান্ত কিশোর বলছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু, কারণ প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী, আবারও বলছি, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি কাজ করেছেন, একাধিকবার তার ভবিষ্যৎবাণী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন নির্বাচনে কিন্তু রাইট হয়েছে এবং তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলেছেন যে যদি এই লোকসভা ভোটে বিজেপি, ভারতীয় জনতা পার্টি 370টি সিট ফুলফিল করে নেয় সেটা কিন্তু খুবই সারপ্রাইজ হবে ওনার। দ্যাট উড বি আ সারপ্রাইজ নিউজ ফর প্রশান্ত কিশোর। তিনি আরও বলছেন যে এর আগে অতীতে বিজেপি এরকম একাধিকবার বিভিন্ন টার্গেট সেট করেছে কিন্তু সেই সেট করা টার্গেট কিন্তু ফুলফিল করতে সক্ষম হয়নি এবং তা নিয়ে আমরা মিডিয়া কখনোই কিন্তু বেশি হই হুল্লোড় করি না, আলোচনা করি না। আমরা মূলত আলোচনা করি যেটাকে অ্যাচিভ করে নেয় ভারতীয় জনতা পার্টি। শুধু ভারতীয় জনতা পার্টি বলাটা ভুল হবে, অন্যান্য রাজনৈতিক দর্শক বন্ধুরা, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা যদি বলি, তিনিও কিন্তু আমরা শুনেছি, দেখেছি একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে টার্গেটটা ওনারা সেট করে সেই টার্গেটটা দলের যে সমস্ত নেতা লিডার্সরা আছে সেই লিডার্সদের একটু পেপটক হিসাবে কাজ করানোর জন্যই সেই টার্গেটটা ফুলফিল করা হয়। অর্থাৎ দলের নেতাদের ভোটের কথা চিন্তা করে তাদেরকে উৎসাহী করবার জন্য তাদের রাজনৈতিক দল থেকে প্রত্যেকটি ভোটের আগে একটি কিন্তু টার্গেট সেট করা হয়, একটা গোল সেট করা হয়, সেটাই বলছে। আর এটার ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই প্রত্যেক রাজনৈতিক দলেরই একটি করে কিন্তু টার্গেট বা সেট থাকে এবং তারা সেটা করতেই পারে। যে কোনো ইলেকশনের আগে তারা তাদের দলের অন্যতম নেতাদের এনকারেজ করবার জন্য, উৎসাহিত করবার জন্য সেই টার্গেট অবশ্যই করতে পারে, কিন্তু বাস্তবে ফলাফলের পরে সেই টার্গেট ফুলফিল হতেও পারে, নাও হতে পারে। হয়তো দেখা যায় যে সেই টার্গেটের অনেক কাছাকাছি ক্লোজ গিয়ে দলটি পৌঁছালো কিন্তু ফুলফিল করতে পারলো না। এটা যেমন আমরা আমাদের প্রত্যেকটি এক্সাম পরীক্ষার আগে আমরা নিজেদের টার্গেটটাকে সেট করি, আমরা প্রত্যেক ছাত্র স্টুডেন্ট পরীক্ষার আগে আমরা আমাদের গোলকে সেট করি এবং সেই গোল অনুযায়ী কিন্তু আমরা সবসময় প্রিপারেশন করি, প্রস্তুতি নিই। whether we shall be success or not, that will be decided after the exam, but before that আমরা সবসময় কি করি, টার্গেট সেট করে আমরা এগিয়ে চলি, কারণ আমরা জানি সেই টার্গেটটাকে সেট করে যদি সেরকম বুঝে আমরা প্রিপারেশন, পসিবিলিটি থাকবে সেই টার্গেটের হয়তো আমরা অনেক কাছাকাছি চলে গেলাম। তো মেইন টপিক আগলি বার 400 পার, বিজেপির পক্ষে এই মাইলস্টোন যেটা দিয়েছে, সেট করা মাইলস্টোন, এটা কিন্তু টাচ করা খুবই ডিফিকাল্ট হতে চলেছে আগামী লোকসভা ভোটে। আর যদি বিজেপি এই টার্গেট ফুলফিল করে নেয়, দ্যাট উড বি আ সারপ্রাইজ ফর আস। बंगाल में
18 सीट्स पिछले चुनाव में, लोकसभा चुनाव में बीजेपी को मिली थी। बंगाल आपने बहुत नजदीक से देखा है, काफी काम किया है। इस बार ग्राउंड सिचुएशन क्या है? खास करके संदेश खाली का जो मुद्दा उठा है वो তৃণমূল কংগ্রেস को नुकसान करेगा? দ্বিতীয় প্রশ্ন প্রশান্ত কিশোরকে করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় লোকসভা ভোটে দুই দলের ফলাফল, যে বিশেষ করে যে সন্দেশখালী ঘটনা রিসেন্ট ঘটে গেছে, সেই সন্দেশখালী ঘটনা শাসক দলকে কিছুটা কি হিলিয়ে দেবে এবং সেক্ষেত্রে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ফলাফল ভালো হওয়ার কি একটি পসিবিলিটি থাকছে? কি বলেছেন প্রশান্ত কিশোর? বলেছিলেন এ প্রসঙ্গে অবশ্যই বলবো। তিনি বলেছেন অবশ্যই সন্দেশখালীর মতো ঘটনা যখন কোনো রাজ্যে ঘটে থাকে তার একটা এফেক্ট, বড় এফেক্ট কিন্তু ভুগতে হয় রুলিং পার্টিকে, সেই রাজ্যের রুলিং পার্টিকে। যেমনটা আমরা দেখেছিলাম অতীতে সিঙ্গুরের যে ঘটনা ঘটেছিল, একটি হিস্টোরিক্যাল একটা মুভমেন্ট হয়েছিল সেটা, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম তৎকালীন বর্তমান যে শাসক দল ছিল অর্থাৎ সিপিআইএম অর্থাৎ রুলিং পার্টি সেই সময়কার পশ্চিমবঙ্গে, সেই দলকে কিন্তু ভুগতে হয়েছিল, তার ফলাফল ভুগতে হয়েছিল। তো এরও ব্যতিক্রম হবে না। প্রশান্ত কিশোর সেটাই বলেছেন যে সন্দেশখালীর মতো ঘটনা কিন্তু অবশ্যই বাংলা এই আগামী লোকসভা ভোটে শাসক দলে ফলাফলের ক্ষেত্রে বড় ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তুলনামূলকভাবে লাস্ট লোকসভা ভোটে যেখানে বিজেপি আসন সংখ্যা 18টি ছিল, ইফ আই নট রং 18টি ছিল, সেই 18 ডিজিটটা বেড়ে যদি 20-22 হয় সেক্ষেত্রে কিন্তু সারপ্রাইজ হবার কোনো প্রশ্ন থাকবে না পশ্চিমবঙ্গ ক্ষেত্রে। তো চলুন এখান থেকে একটা পরিষ্কার কনসেপ্ট যেটা আমাদের কাছে উঠে আসছে যে পশ্চিমবঙ্গে আগামী লোকসভা ভোটে বিজেপির সম্ভাব্য ফলাফল গত লোকসভা ভোটের থেকে ভালো হতে চলেছে। সাউথ মে তৃতীয় প্রশ্ন এনডিএ দলকে নিয়ে, যে ওভারঅল ইন্ডিয়ার সাউথ পার্ট, ইস্ট পার্ট এবং তামিলনাড়ুতে বিজেপির পসিবিলিটি কেমন থাকছে এই লোকসভা ভোটে প্রশ্ন করা হলে তার উত্তর যেটা উঠে আসছে দর্শক বন্ধুরা, যে কম্পারেটিভলি লাস্ট টাইমের থেকে ইস্ট ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার পূর্ব ভাগ এবং দক্ষিণ ভাগ এবং তামিলনাড়ুতে বিজেপি রেজাল্ট আগামী লোকসভা ভোটে খুবই ভালো হতে চলেছে। এটা কিন্তু প্রশান্ত কিশোরের কথা। প্রশান্ত কিশোর বলেছে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে, খুবই পপুলার টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যেই কথা বলেছিলেন সেই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে বাংলাতে, সেটা হিন্দিতে ইন্টারভিউ ছিল, আমি বাংলাতে আপনাদের সঙ্গে সেটা বুঝে তার সারমর্মটা কিন্তু তুলে ধরছি দর্শক বন্ধুরা। অতএব পার্টিকুলার এই 3টি জোন থেকে আগামী লোকসভা ভোটে বিজেপির প্রোগ্রেস ভালো হতে চলেছে, হয়তো আমরা সাধারণ মানুষ সেটাই দেখতে চলেছি যেমনটা প্রশান্ত কিশোর বলছেন। अच्छा, तो आप बताइए, मोदी के बनाम मैं 4 नाम बताती हूँ, इनमें से कौन उनको रियल चैलेंज दे सकता है फॉर अ प्राइम मिनिस्टीरियल रोल? राहुल गांधी, प्रियंका गांधी वाड्रा, ममता बनर्जी, अरविंद केजरीवाल। পরবর্তী কোশ্চেন যেটা করা হয়েছিল, প্রথম অরবিন্দ কেজরিওয়াল, দ্বিতীয় মমতা ব্যানার্জি, তৃতীয় নামটি ছিল রাহুল গান্ধী, চতুর্থ নামটি হলো প্রিয়াঙ্কা গান্ধী। এই 4 জনের মধ্যে কারো কি কোনো ক্ষমতা আছে, সেই ক্ষমতা আছে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিট করতে পারবে বা পারে প্রধানমন্ত্রী পদের জন্য কি কখনো পরাস্ত করতে পারে, সেই পসিবিলিটি জিজ্ঞাসা করা হয়েছিল এই ইন্টারভিউয়ে। এবং সেক্ষেত্রে মজার কথা হলো যে প্রশান্ত কিশোর বলেছিল এই অবজেক্টিভ টাইপের যখন কোনো এক্সাম হয় সেখানে কিন্তু আরেকটি অপশান থাকে ডি বলে, সেটা হলো নান অফ দ্য অ্যাবাভ, মানে ওপরের 3টির মধ্যে কোনোটি সঠিক নয়। অর্থাৎ তিনি পরিষ্কার বলছেন যে এই 3 জনের মধ্যে এখনও পর্যন্ত এই 3 জনের মধ্যে কারো মধ্যে সেই ক্ষমতাটা নেই, মানে বর্তমান সিচুয়েশনকে দেখে সেই পর্যালোচনা যে 3 জনের মধ্যে কারো ক্ষমতা নেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিট করবার সেই ক্ষমতা আছে। তবে কিন্তু যে কেউ অবশ্যই সেই মানুষের কথাই তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ প্রশান্ত কিশোর বলেছেন যে মানুষ 5 বছর ফিল্ডে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করবে, যদি কোনো মানুষের মধ্যে সেই মেন্টালিটি থাকে তাহলে সেই মানুষ অবশ্যই কিন্তু নরেন্দ্র মোদীকে বিট করবার ক্ষমতা রাখে। তার যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো বাস্তবে ফাঁকা আওয়াজ না দিয়ে বাস্তবকে সঠিকভাবে দেখে জনগণের মঙ্গলের জন্য যে মানুষ মাটিতে এসে গ্রাউন্ড জিরো লেভেলে এসে মানুষের জন্য কাজ করবে, সেই মানুষ কিন্তু পরবর্তী 5 বছর পরে, এরপরে যখন লোকসভা ভোটে আবার হবে 2029 সালে, সেই সময় কিন্তু সেই মানুষ যদি এরকমভাবে কাজ করে তো তিনি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাইট দিতে পারে।
দর্শক বন্ধুরা, আমি এটা পার্সোনালি ঠিকই বলছি, এটাও আমি মনে করছি যথেষ্ট লজিক আছে। সত্যিকারের আপনি যদি মানুষের মঙ্গলের জন্য কিছু করতে চান, দেশের মানুষের জন্য কিছু যদি করতে চান, তাহলে আপনাকে গ্রাউন্ড জিরো লেভেলে নেমে আসতে হবে এবং সেই মেন্টালিটি নিয়ে যদি কাজ করেন তো অবশ্যই মানুষ আপনাকে কিন্তু ভোট দেবে। এবং সেক্ষেত্রে কোনো একটি নামকে পার্মানেন্টলি আমরা কখনোই চিন্তা করতে পারি না। সব জিনিসেরই দেয়ার ইজ অ্যান এন্ড তো প্রত্যেক জিনিসেরই আছে। তো নরেন্দ্র মোদী অবশ্য ভাম্বি সারা জীবন থাকবে তা তো নয়, কোনো না কোনো জায়গায় ওনাকে স্টপ হতেই হবে। তো সেক্ষেত্রে হতেই পারে অন্য কোনো নাম, তবে এই তিনটি নামের ক্ষেত্রে কোনোটাই কিন্তু নয় বর্তমানে। আজ থেকে যদি আমরা 20-25 বছর ব্যাকে চলে যাই, তাহলে সেক্ষেত্রে মানে 1985, 1987 সাল, সেই সময় আমরা যেমন রাজীব গান্ধী, সেই সময় একটা নাম ছিল রাজীব গান্ধী, যে এনাকে কেউ বিট করতে পারবে না। ইন্দিরা গান্ধী, এনাকে কেউ বিট করতে পারবে না, এরকম এই ব্যাপারগুলো। তো সেই সময় এই দুটি নাম ছিল, অন্য কোনো পার্টির নাম সেক্ষেত্রে আমার মাথায় আসতো না। তো সেম রাইট নাও সিচুয়েশন সেরকমই আছে যে এখন নরেন্দ্র মোদীর কম্পিটিটার তেমন কাউকেই দেখা যাচ্ছে না। ফলে সর্বত্রই আমরা নরেন্দ্র মোদী এই নামটাই জব করছি এবং দেখতে পাচ্ছি। তবে যিনি বাস্তবে গ্রাউন্ড জিরো লেভেলে এসে কাজ করবে পাবলিকের উন্নয়নে, তো অবশ্যই সেক্ষেত্রে সেই নামটি কিন্তু প্রধানমন্ত্রীর অপোনেন্ট হিসাবে, অর্থাৎ নরেন্দ্র মোদীর অপোনেন্ট হিসেবে ভাবা যেতেই পারে। ईवीएम पर भरोसा रखना चाहिए या नहीं रखना चाहिए? পরবর্তী কোশ্চেন দর্শক বন্ধুরা, যেটা করা হয়েছিল যে ইভিএমের ওপর আমাদের ভরসা রাখা উচিত না ভরসা রাখা উচিত নয়। অর্থাৎ ইভিএম যে হ্যাকের ব্যাপারে একটা প্রশ্ন করা হয়, আমরা মাঝে মধ্যেই শুনতে দেখি আমাদের আশেপাশে। তো ইভিএম হ্যাক করা হয়েছে বা করা যেতে পারে, তো এটার পসিবিলিটি কতটা ইভিএম হ্যাক? এক্ষেত্রে প্রশান্ত কিশোর যেটা বলেছিল সেটা হলো যে যারা টেকনোলজির ওপর বিশ্বাস করে তাদেরকে যদি আপনারা এই কোশ্চেনটা করি, তাহলে তারা অবশ্যই উত্তর দেবে যে হ্যাঁ, ইভিএম যে আছে মেশিন, এটা হ্যাক করা যেতেই পারে। অপারেশনালি অন দ্য আদার হ্যান্ড, যদি এই প্রশ্নটা করা হয় যে এটা কি সত্যিকারে পসিবল 10 লাখ বুথে একসঙ্গে ইভিএম মেশিনকে হ্যাক করে নেওয়া, তো উত্তর হবে না, এটা কিন্তু সত্যিকারে পসিবল না। একসঙ্গে 10 লাখ বুথের ইভিএমকে হ্যাক করা, ইটস নট পসিবল, ইটস নট এ ম্যাটার অফ জোক। দেখুন, এটা ঠিকই 10 লাখ বুথের ইভিএমকে আপনি হ্যাক করে ফেলবেন, কোনো মানুষ জানতে পারবে না, একদম গোপনীয়তার সঙ্গে, এটা পসিবল না। বর্তমান আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেই অবস্থায় দাঁড়িয়ে আছি, সেই সময়কে দেখলে এটা পসিবল না। আর যদি আপনার প্র্যাকটিক্যালি মনে হয়, তিনি বলেছেন প্রশান্ত কিশোর, যদি আপনার মনে হয় যে কোনো রাজনৈতিক নেতার মনে হচ্ছে যে ইভিএম হ্যাক করা যেতে পারে, সেক্ষেত্রে সেই জিনিসটাকে একটা লেভেলে নিয়ে যেতে হবে, জনসমক্ষে নিয়ে যেতে হবে এবং আপনার রাজনৈতিক বক্তব্যের মধ্যে সবসময় ইভিএম ম্যাটারটা গুরুত্ব পাবে। যে কোনো রাজনৈতিক নেতার কাছে সেটাই স্লোগান হবে যে আমি পরবর্তী নির্বাচন ততদিন অবধি লড়বো না যতক্ষণ না এই প্রবলেমটা সলভ করা হবে। অর্থাৎ এটিকে একটি রাজনৈতিক এজেন্ডার মাত্রায় গুরুত্ব দিতে হবে, নাকি কোনো ন্যায় যাত্রা করতে হবে, নাকি কোনো বসে বসে খালি গভীরভাবে পর্যালোচনা করতে হবে। অর্থাৎ বাস্তবে নেমে আপনাকে সেটা ফেস করতে হবে, সেটা ব্যাপারে আপনাকে জনসমক্ষে বলতে হবে, লোককে বোঝাতে হবে, তবে কিন্তু আপনার সেই কথা গুরুত্ব থাকবে। কারণ ইভিএম হ্যাক এই প্রশ্নটা যদি এটা বাস্তবে সত্যি হয়, তাহলে আপনার এই নির্বাচনে কোনো লাভ নেই। আপনি যাই করুন না কেন, যতই কাজ করুন না কেন পার্টির হয়ে, যতই আপনি গ্রাউন্ড জিরো লেভেলে নেমে কাজ করুন না কেন, কিন্তু আসল ফান্ডা তো থাকবে আপনার ইভিএম মেশিনেই। এবং সেই মেশিন যদি আপনি হ্যাক করে নেন, তাহলে এই সাইডের যে কাজকর্ম অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু কোনো মানেই হয় না। এটা তো সত্যি, এবং সেটাই বলেছেন কিন্তু প্রশান্ত কিশোর। आखिरी सवाल जो आपसे पूछूंगी, 2024 में जो चुनावों का नतीजा होगा वो इंडिया अलायंस के फेवर में होगा, यानी कि वो साथ आकर वोट ना कटे और एक यूनाइटेड ऑपोजिशन मोदी और बीजेपी को चैलेंज कर सके, इस पर লাস্ট প্রশ্ন করা হয়েছিল এই লোকসভা ভোটে, ইন্ডিয়া অ্যালায়েন্স যে জোট গড়ে উঠেছিল সেই জোটের পসিবিলিটি। প্রশান্ত কিশোর যেটা বলেছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে, সেটা হলো অনেক দেরি হয়ে গেছে দর্শক বন্ধুরা। ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রস্তুতি অনেক দেরি হয়ে গেছে এবং তার সম্ভাব্য ফল হিসাবে হয়তো এই 2024-এ ইন্ডিয়া অ্যালায়েন্স সেই ভূমিকাটা পালন করতে পারবে না। তবে হ্যাঁ 2024-ই শেষ নয়, এই কথাটা বলতে কিন্তু তিনি বলেনি যে 2024-ই কিন্তু দেশের শেষ নির্বাচন নয়, 2029-ও পড়ে আছে এবং আগামী দিনেও ইন্ডিয়া থাকবে এবং ইন্ডিয়ার জনগণ থাকবে। তো এর মানে 2024-এ যদি ভারতীয় জনতা পার্টি জেতে, তো সেক্ষেত্রে এর মানে এই হবে না যে দেয়ার ইজ নো এন্ড অফ বিজেপি, দেয়ার ইজ নো এন্ড অফ মোদিজি। সবাইয়েরই এন্ড আছে। তো ইন্ডিয়া আগামী 10 বছর পরেও থাকবে। তো সেই চিন্তা মাথায় রেখে
প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলকে সেই যথাযথ জিরো লেভেলে নেমে এসে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে সেই ভূমিকা অবতীর্ণ হতে হবে, নাকি এই চিন্তা করতে হবে যে বিজেপির এন্ড নেই। কারণ এই জিনিসটা চিন্তা করবে কিন্তু বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র এটা চিন্তা করতে পারে যে আমি 2024-এ বসে গেছি, মানে 2000 এর পরে দেয়ার ইজ নো টুমরো, মানে যে আগামী দিনে আমিই থাকবো, কোনো রাজনৈতিক দল থাকবে না। তো দর্শক বন্ধুরা, এই ছিল প্রতিবেদন। গুটি কয়েকটা প্রশ্ন আপনাদের সঙ্গে প্রশান্ত কিশোরের সেই ইন্টারভিউ আপনাদের সঙ্গে তুলে ধরলাম, তার যথাযথ আমি ব্যাখ্যা বাংলায় কিছুটা কনভার্ট করে আপনাদেরকে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের প্রত্যেকটা ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট উৎসাহিত করে। এবং অবশ্যই যদি কিছু জানাতে চান এই ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।